আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 288তম পর্ব। আজ 288তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট আইনের একটা ধারা আলোচনা করব। আমরা এখন ভ্যাট আইনের অধ্যায় 12 আলোচনা করছি। গত সেশনে আমরা ধারা 83 আলোচনা করেছিলাম। আজ আমরা ধারা 84 আলোচনা করব। আজ আমরা ধারা 84 আলোচনা করব, ধারা 84। ধারা 84 শিরোনাম হলো পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি। পণ্য জব্দকরণ ও উহার নিষ্পত্তি। এর আগের ধারাতে আমরা দেখেছিলাম যে তল্লাশি, পরিদর্শন, তল্লাশি, আটক, জব্দ, প্রবেশ, প্রবেশ, তল্লাশি, আটক এবং জব্দ। কোথাও প্রবেশ করা, তল্লাশি করা, আটক করা, জব্দ করা। আর এখানে আমরা দেখব জব্দ করা এবং তারপর নিষ্পত্তি করা। এবং এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে পণ্য, যানবাহন এগুলো জব্দ করা এবং নিষ্পত্তি করা। ধারা 84-তে দুইটা উপধারা আছে। উপধারা 1 এবং 2। উপধারা 1 দেখি প্রথমে। উপধারা 1 হলো, যদি কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধান লঙ্ঘন করিয়া কোনো পণ্য সরবরাহ করেন বা কোনো সেবা প্রদান করেন, অর্থাৎ কেউ যদি এই আইন ভায়োলেট করে, এই আইনের বিধান লঙ্ঘন করে যদি কোনো পণ্য সেবা বিক্রি করে, অর্থাৎ ভ্যাটেবল পণ্য সেবা, সেখানে ভ্যাট দেওয়ার বাধ্যবাধকতা ছিল কিন্তু ভ্যাট দেওয়া হয় নাই, ভ্যাট না দিয়ে পণ্য সেবা বিক্রি করা হয়েছে, তাহা হইলে উক্ত পণ্য বা সেবা প্রদানের সহিত সংশ্লিষ্ট পণ্য, দলিলাদি ও যানবাহন, পণ্য, দলিলাদি এবং যানবাহন কমিশনার বা মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে আটক, জব্দ, নিষ্পত্তি করিতে পারিবেন। তাহলে আটক, জব্দ, নিষ্পত্তি করা যাবে হলো পণ্য, দলিলাদি এবং যানবাহন। আর কে করতে পারবে? কমিশনার বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কারা সেটা আমরা এর আগে আমরা দেখেছি যে সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন এইরকম কর্মকর্তাকে কমিশনার বা মহাপরিচালক তল্লাশি, প্রবেশ, তল্লাশি, আটক, জব্দ করার ক্ষমতা দিতে পারেন, পাওয়ার ডেলিগেট করতে পারেন। আমরা এর আগে খুব বিস্তারিত আলোচনা করেছি। তো এই কর্মকর্তা, যিনি কমিশনার বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতা প্রদত্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন, তিনি এই জব্দ এবং নিষ্পত্তি করতে পারবেন। পণ্য, দলিলাদি এবং যানবাহন জব্দ করে এবার নিষ্পত্তি করতে পারবেন। তো জব্দ করার পরে নিষ্পত্তি 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 বলতে অনেক বিষয়। নিষ্পত্তি বলতে অকশন করে বিক্রি করা, নিষ্পত্তি বলতে অন্তর্বর্তীকালীন জিম্মায় দেওয়া, এই এইগুলোকেই বোঝায়। তো নিলাম করা নিয়ে আসি। এখানে খুব বিস্তারিত উল্লেখ নেই নিলামের বিষয় ভ্যাট আইনে উল্লেখ নেই। নিলামের বিষয় কাস্টমস আইনে খুব বিস্তারিত উল্লেখ আছে, এবং কাস্টমস আইনের যে নিলামের যে বিধান, সেই বিধানই ভ্যাট আইনে প্রয়োগ করা হয়। কোনো পণ্য যখন আটক করা হয়, যখন পণ্যকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। পণ্য হতে পারে হাইলি পেরিশেবল, অতি পচনশীল পণ্য, আর পচনশীল পণ্য, আর অপচনশীল পণ্য। এই 3 ধরনের পণ্য ভাগ করা হয়। হাইলি পেরিশেবল পণ্য, ধরেন ফ্রুট, ফল, এটা হাইলি পেরিশেবল, কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। আর পচনশীল পণ্য হলো যে অনেক দিন পরে নষ্ট হতে পারে, এটা হলো পচনশীল পণ্য। আর অপচনশীল পণ্য হলো যেটা কখনো পচে না, যেমন ধরেন ফার্নিচার, এটা তো কখনো পচে না। তো যেটা যেটা হাইলি পেরিশেবল পণ্য, এটা সাথে সাথে অকশন করে দিতে হয়। এটা এটা আর কারোর কোনো পারমিশন লাগবে না, সাথে সাথে অকশন করে দিতে হবে। আর যেটা পেরিশেবল, যেটা যেটা নন পেরিশেবল, এইগুলোর ক্ষেত্রে কিছু অতিরিক্ত নিয়মকানুন আছে। নিলামের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। নিলামের ক্ষেত্রে
সম্ভবত কাস্টমস আইনে এটা একসময় আদালতের আদেশ নেওয়ার বাধ্যবাধকতা ছিল, সম্ভবত এখন নাই, আমি একেবারে নিশ্চিত না। সম্ভবত এখন আদালতের আদেশ নিতে হয় না, কাস্টমস কর্মকর্তারা অকশন করতে পারে। তো এই অকশন সংক্রান্ত এই বিধিবিধান, কাস্টমস আইনের বিধিবিধান ফলো করা হয়। ভ্যাট আইন এরপরে আছে, আমরা তখন 84 ধারা দেখতেছি, এরপর 89 একটা ধারা আছে। সেই ধারাতে বলা আছে যে মূল্য সংযোজন কর আইনের ক্ষেত্রে এই কাস্টমস আইন, এক্সাইজ আইনের বিধান প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে ব্যবহার করা যাবে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটা জারি করতে হবে। তবে আজ পর্যন্ত ভ্যাট আইন প্রয়োগ করার জন্যে কাস্টমস আইন এবং এক্সাইজ আইনের বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহকারে ব্যবহার করার জন্য কোনো গেজেট নোটিফিকেশন জারি হয়নি। তাহলে এই যে নিলাম সংক্রান্ত বিধান ফলো করা হচ্ছে, এটা বলতে পারেন, কনভেনশন বলতে পারেন, ফলো করা হচ্ছে। ফলো না করে তো কোনো আসলে অন্য কোনো পদ্ধতিও নাই। তো এই হলো ধারা 84 উপধারা 1। উপধারা 1 হলো যে এই পণ্য, যানবাহন, দলিলাদি আটক করা যাবে, আটক করতে পারবেন কোন কর্মকর্তা, সেটা আমরা আলোচনা করলাম। নির্ধারিত পদ্ধতিতে আটক করতে হবে। তো আটক করার পরে নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তির আমি এতক্ষণ আলোচনা করলাম যে নিষ্পত্তির একটা পদ্ধতি হলো অকশন করা, আর একটা হলো অন্তর্বর্তীকালীন জিম্মায় দেওয়া। উপধারা 2 দেখি আমরা এখন। উপধারা 2 হলো কোনো কার্যধারা নিষ্পন্নাধীন থাকা অবস্থায়, অর্থাৎ যখন মামলা চলমান আছে, যখন আটক করা হলো কোনো পণ্য, যানবাহন, দলিলে আটক করা হয়, আটক করার পর একটা বিভাগীয় মামলা দায়ের করা হয়। এই বিভাগীয় মামলাটা আবার নির্দিষ্ট অফিসারের কাছে যায়, এটা বিচারের জন্য, এটা বিচার প্রক্রিয়া শুরু হয়। এই বিচার প্রক্রিয়া যখন শুরু হয়, এই চলতে থাকে, এটাকে বলে নিষ্পন্নাধীন বিষয়। এই মামলা চলাকালীন অবস্থায় উপধারা 1 অধীন জব্দকৃত পণ্য কমিশনার উহার মালিক বা প্রতিনিধির অনুকূলে নির্ধারিত শর্ত পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন ছাড় প্রদান করিতে পারবেন। প্রথমে আমি নিষ্পত্তির বিষয় বলেছিলাম যে অকশন, নিলাম করা, আর এখন আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন ছাড় দিতে পারবে। পণ্য বা যানবাহন কমিশনার অন্তর্বর্তীকালীন ছাড় দিতে পারবে, ইন্টারিম রিলিজ দিতে পারবে। ইন্টারিম রিলিজ তো দিতে হবেই। অন্তর্বর্তীকালীন ছাড়ের বিষয়টা কি? এই নির্ধারিত পদ্ধতির কথা বলা আছে। নির্ধারিত পদ্ধতি বিধি 63-তে অন্তর্বর্তীকালীন ছাড় সম্পর্কিত খুব বিস্তারিত পদ্ধতি বলা আছে। আমরা পরবর্তীতে যখন বিধি 63 দেখব তখন এটা বিস্তারিত আলোচনা করব। তো কিছু বেসিক কথা হলো যে পণ্য এবং যানবাহন একই মালিকের হতে পারে যে পণ্যের মালিকই যানবাহনের মালিক, অর্থাৎ সেম ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির নিজস্ব যানবাহনে পণ্য পরিবহন করা হয়েছে। আবার এমন হতে পারে যে যানবাহনটা ভাড়া নেওয়া হয়েছিল, পণ্যের মালিক যানবাহনটা ভাড়া নিয়ে পণ্য বিক্রি করে পণ্য পরিবহন করছে। তো সেক্ষেত্রে যানবাহনের মালিক তো এই পণ্যের উপরে ভ্যাট দেওয়া হয়েছে কিনা, এই পণ্য আবার মামলা হবে কিনা, এগুলো তো সেই যানবাহনের মালিক জানে না। তো না জানলেও আইনের বিধান হলো যে অজ্ঞাতেও যদি কোনো অপরাধ করা হয় তো সেই অপরাধের জন্যে শাস্তি পেতে হবে। তো এই জন্যে পণ্যের সাথে যানবাহন আটক করা হয়েছে। তো যানবাহনের মালিক ডকুমেন্টেশন সাবমিট করে তার যানবাহন তিনি অন্তর্বর্তীকালীন ছাড় নিতে পারবেন, ইন্টারিম রিলিজ নিতে পারবেন। যানবাহন রিলিজ দেওয়া হয়। তো রিলিজ দেওয়ার কিছু কন্ডিশনস আছে। একটা কন্ডিশন হলো যে এই যানবাহন বিক্রয়, নিষ্পত্তি করা, হস্তান্তর করা যাবে না। এই যানবাহন আবার যদি বিচার কার্য চলাকালীন সময়ে যদি বিচারক যে কোনো সময় যদি এই যানবাহন আবার আদালতে উপস্থাপন করতে বলেন তাহলে উপস্থাপন করতে হবে। এরকম আরও কিছু কন্ডিশনস থাকে। এই কন্ডিশনসগুলো দিয়ে যানবাহন অন্তর্বর্তীকালীন ছাড় দেওয়া হয়। পণ্য অন্তর্বর্তীকালীন ছাড় দেওয়া হয়। তো পণ্য ছাড় দেওয়ার সময় আবার কতগুলো বিষয় বিবেচনা করা হয়। পণ্য ধরেন বিভিন্ন ধরনের পণ্য হয়। যদি এমন হয় যে 500 ব্যাগ সিমেন্ট, তো 500 ব্যাগ সিমেন্ট যদি
পণ্য হয়, তো এই পণ্য অন্তর্বর্তীকালীন ছাড় তো দিতে হবে। অন্তর্বর্তীকালীন ছাড় দেওয়ার সময় স্যাম্পল রাখা হয়, হয়তো 1 ব্যাগ স্যাম্পল রাখা হয়। আর বাকি পণ্য তো তিনি তো আর দীর্ঘদিন রাখতে পারবেন না, রাখলে তো সিমেন্ট থাকবে না, সিমেন্ট তো নষ্ট হয়ে যাবে। তো সিমেন্ট তাকে বিক্রি করতে হয়, এটা স্যাম্পল রেখে দেওয়া হয়। আর ধরেন এমন কোনো পণ্য যদি হয় যে একটাই পণ্য, ধরেন একটা ট্রান্সফরমার নিয়ে যাইতেছিল একটা গাড়িতে করে, ট্রান্সফরমার, তো ট্রান্সফরমার তো একটা আইটেম, এর তো আর স্যাম্পল রাখা যায় না। তো এরকম এরকম পণ্য অন্তর্বর্তীকালীন ছাড় দিয়ে দেওয়া হয়। তো আমরা আমরা এখন এই ধারা 84-তে আমরা পণ্য আটক, জব্দ এবং তার নিষ্পত্তি নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমরা দেখলাম যে নিষ্পত্তি এখানে অন্তর্বর্তীকালীন জিম্মার বিষয়টি এখানে উল্লেখ আছে, নিলামের বিষয়টি এখানে উল্লেখ নেই। তো আমি নিলামটা প্রসঙ্গক্রমে বললাম, এটা এটা একটা প্রচলিত বিধান, এটা প্রথা আছে। তো এখানে উল্লেখ নেই, তারপরেও এটা কার্যকর আছে। তো আমি মূলত বললাম যে নিলাম এবং অন্তর্বর্তীকালীন জিম্মার মাধ্যমে এই পণ্য এবং যানবাহন নিষ্পত্তি করা হয়। যখন আটক হয়, সাধারণত যখন আটক হয় ভ্যাটে, তখন দেখা যায় কি যে আটক করার সময় বা আটক পরবর্তীতে এই মালিকরা সাধারণত কাছে আসে না, মালিক বা তার প্রতিনিধি। তারা অনেক সময় তারা বুঝতে পারে না, অনেক সময় তারা ভয়ও পায়। তো তারা দেখা যায় যে তারা বিভিন্ন আইনজীবীর কাছে ঘোরাফেরা করে, ইত্যাদি ইত্যাদি করে আর কি। তো একটা একটা বিষয় হলো যে আটক হলে দ্রুত দ্রুত ঘটনাস্থলে যেতে হবে। ঘটনাস্থলে যে আপনার প্রথম কাজ হলো, যার পণ্য এবং যানবাহন আটক হয়েছে তার প্রথম কাজ হলো পণ্য এবং যানবাহন অন্তর্বর্তীকালীন জিম্মায় নেওয়ার চেষ্টা করা, ইন্টারিম রিলিজ নেওয়ার চেষ্টা করা, পেন্ডিং অ্যাডজুডিকেশন অফ দ্য কেস। মামলা চলতে থাকবে, পণ্য এবং যানবাহন আপনি অন্তর্বর্তীকালীন জিম্মায় নিয়ে যাবেন। তারপর আরেকটা কথা আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, তারপর যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন তখন আপনি চেষ্টা করবেন যে এই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে দ্রুত এটা বিচার কাজ শেষ করতে। সংক্ষিপ্ত বিচার কি সেটা আমরা সম্ভবত আগে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা আলোচনা করব। খুব স্বল্প সময়ে বলতে গেলে তাৎক্ষণিকভাবেই এই বিচার কার্য সম্পাদন করা, একে বলে হলো সংক্ষিপ্ত বিচার। তাহলে আজকে প্রসঙ্গক্রমে আমরা আরও 2টা কথা বললাম। আমাদের প্রসঙ্গ ছিল যে পণ্য যানবাহন আটক এবং নিষ্পত্তি। তো তার পাশাপাশি আমি বললাম যে এই আটক হলে সাথে সাথে মালিকের উচিত সেখানে উপস্থিত হওয়া বা তার প্রতিনিধি, এবং অন্তর্বর্তীকালীন জিম্মা নেওয়ার চেষ্টা করা, এবং অন্তর্বর্তীকালীন জিম্মা নেওয়ার পরেই যে বিচার কার্য শুরু হবে সেই বিচার কার্য সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় সমাপ্ত করার চেষ্টা করা। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ ধারা 84 আলোচনা করলাম। আমি আশা করি যে ধারা 84-র যে মূল বক্তব্য সেটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা এনজয় করছেন। তো ধারা 84-র আলোচনা আমরা আজকে শেষ করলাম। আজকের সেশন এখানেই সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।